বিজেপির প্রথম সারি থেকে মেজো সেজো সব নেতাই কিন্তু প্রথম থেকে বলছিল যে 1,20,00,000 ভোটার বাদ যাবে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিন্তু নির্বাচন কমিশন বলছে ইতিমধ্যে 90% কাজ হয়েছে, মাত্র 43 লক্ষ ভোটার বাদ পড়েছে। অঙ্কটা কিন্তু কোথাও মিলছে না। এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হুঁশিয়ারি দিচ্ছে যে এসআইআর এর পরেও এ রাজ্যের শাসক দলের ভোট পার্সেন্ট বাড়বে, সঙ্গে আসনও বাড়বে। কোন জাদুতে? চলুন দেখুন একটি বিশেষ প্রতিবেদন। শুভেন্দু অধিকারী থেকে বঙ্গ বিজেপির ছোট বড় মেজো সব নেতাই প্রকাশ্যে দাবি করে এসেছে এসআইআর প্রক্রিয়ায় 1,20,00,000 নাম বাদ যাবে। কিন্তু নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তার ধারে কাছে পৌঁছয়নি ভোটার লিস্টে বাদ পড়ার সংখ্যা। অন্তত তেমনই বলছে কমিশনের তথ্য। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই 90% কাজ হয়ে গিয়েছে। ভোটার তালিকার এখনো পর্যন্ত 43,30,000 ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে 21,45,000 মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে। নিখোঁজ ভোটারের সংখ্যা 5,53,000। স্থানান্তরিত ভোটারের সংখ্যা সোমবার পর্যন্ত 15,13,000। এছাড়াও 98,600 ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শেষের পথে। এবার হিসেব নিকেশ করতে বসেছে তৃণমূল, বিজেপি সহ বিরোধীরা। কার কতটা লাভ, কতটাই বা ক্ষতি হবে, হিসাব মেলাতে পারছে না বিজেপি। যদিও এসআইআর প্রক্রিয়ার মধ্যেই তৃণমূলের ভোট কুশলী আইপ্যাকের কারসাজি দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। আমরা একটা স্যাম্পল উদাহরণও ওদেরও দিয়েছি, আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে। এর দুটো ভূমিকি তো পাঠাচ্ছেন আমাদের, আমরা জানছি কি করে। বিএলওরা তো বলছেন বাঁচতে দিন। কালকে ফলতার এক বিএলও, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, 4 ঘন্টা খুঁজে পাওয়া যায়নি। রাত্রে তাকে এনে ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি, ভালো আছি, আমি ঠিক মতো বিএলও। এদিকে এনুমারেশন ফর্ম ছাড়াই বাছাই করে চোখ কপালে খোদ নির্বাচন কমিশনের। রাজ্যে 2000-এর বেশি বুথে মেলেইনি মৃত ভোটার। এর মধ্যে রয়েছে 22টি জেলা। 2002 থেকে 2025 এই 23 বছরে ওই বুথে কেউ মারা যাননি। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে 2000-এর বেশি বুথে মেলেইনি মৃত ভোটার। এর মধ্যে রয়েছে 22টি জেলা। 2002 সাল থেকে 2025 এই 23 বছরে ওই বুথের কেউ মারা যায়নি। এমন অলৌকিক তথ্যে কপালে চোখ উঠছে খোদ নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে জানা গিয়েছে এই 22 জেলার মধ্যে সবার প্রথমে স্থান রয়েছে দক্ষিণ 24 পরগনার। সেই জেলার 760টি বুথে মেলেনি কোনো মৃত ভোটার। অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের কি নাম কাটানো হয়নি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তো আমি শুধু জিজ্ঞাসা করতে চাই যে দুয়ারে সরকার কবরে ভোটার, তার পরের শব্দটা কোথায়? মঙ্গল গ্রহে বিজেপি। দুয়ারে সরকার কবরে ভোটার, মঙ্গল গ্রহে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য, আপনি এইসব কথা বলছেন কেন? বিএলএ 2 কোথায়? যখন কোনো বুথে সমীক্ষা হচ্ছে, বিএলওরা যাচ্ছেন, সঙ্গে তো আপনার পার্টির বিএলএ 2 থাকবে। তো সে আপনাদের লোক নেই, জন নেই, সংগঠন নেই, সেগুলোকে ঢাকতে এখন মৃত ভোটার কেন থাকবে? উঠে এসে ভোট দেবে। দুয়ারে সরকার খবরে ভোটার আপনি বলছেন, আমি যোগ করলাম মঙ্গল গ্রহে বিজেপি। তার কারণ আপনি পরিষ্কার বলুন, আপনার বিএলএ 2 ওই বুথে কি করছিল? যদি দেখেন কোনো বিএলওর কাজ পছন্দ হচ্ছে না বা আপত্তিকর কিছু ঘটছে, তো আজকাল তো ওখান থেকে দাঁড়িয়ে লাইভ করা যায়। আপত্তি তো করবেন নির্বাচন কমিশনে, ওখান থেকে লাইভ করতেন। এদিকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এসআইআর এর পরও তৃণমূলের আসন বাড়বে, ভোট সংখ্যা বাড়বে। বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন, তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে।
আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি, আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেবো, আপনারা যা বলবেন আমি মেনে নেবো, কিন্তু আমি আপনাদের কিচ্ছু বলছি না। আমি খালি এইটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ী ভাবে, বিনম্রতার সাথে, যে বাংলায় যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে এসআইআর হলেও স্বচ্ছ ভোটার তালিকা হবে তো, যার জন্য এত কিছু। এখন দেখার কোথা কার্যকর কোথায় করায়। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। 2000-এর বেশি বুথে যখন একজনও মৃত ভোটার পাওয়া গেল না, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে স্বচ্ছ ভোটার তালিকা হবে তো। কি মনে করছেন সাধারণ মানুষ, স্বচ্ছ ভোটার তালিকা হওয়া কি সম্ভব? স্বচ্ছ হবে, এখন চেকিং চলছে, হয়তো স্বচ্ছ হবে। অনেকে তো এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। অবশ্যই হওয়ার কথা, হওয়ার কথা তো। কিন্তু অনেক বুথে দেখা যাচ্ছে 2000 বুথে যেখানে একজনও মৃত ভোটার নেই, 23 বছরে একজনের মূল্য না। অবশ্যই মৃত ভোটার আছে, আর মৃত ভোটার না থাকলে কি হবে? তা সেই এসআইআর প্রক্রিয়া আমার হিসেবে বলছে এটা সঠিক দিনে বেরিয়ে আসার কথা না। পলিটিক্যাল একটা চাপ থাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, ওই জন্য হবে না। বিশেষ করে যারা রুলিংস পার্টিতে রয়েছে তারা সবসময় চায় যে তাদের ফেভারে সবসময় নিয়ে আসতে, এবং যে জিনিসগুলো এখন ঘটছে সেটা পক্ষে কোনো মতেই সম্ভব না। যেরকম আপনি ধরুন পাওয়া গেল না 2024 না কত বুথে, এটা কি সম্ভব? কোনো মতেই সম্ভব না। আমি গেলবারে পার্লামেন্ট ইলেকশনে 140টা বিধানসভার প্রিন্টিং এর কাজ করেছিলাম, ভোটার লিস্ট প্রিন্টিং এর, ঠিক আছে? তবে আমার অভিজ্ঞতা অনেকটাই আছে। আপনার নামে, আপনি ধরুন ওপার বাংলার লোক, আপনি একটা নিজের বাবার নাম যা আছে আপনার 14 সালে বা 15 সালে আপনি যে এপি কার্ড বানিয়েছিলেন, বাবার নাম যেটা আছে সেই নামের অন্য একটি ব্যক্তিকে খুঁজে বের করলেন আপনার বাবার বয়সী কাছাকাছি, তাকে দিয়ে যদি আপনি লিঙ্ক করান, অনলাইনে হোক অফলাইনে হোক, কে আটকাবে? ওরা খুঁজে বের করতে পারবেন এই পোকাটা? করবার একমাত্র উপায় হচ্ছে 2003 সাল থেকে 2002-03 থেকে শুরু করে একদম কন্টিনিউয়াস 2025 অবধি যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, যেখানে দেখবেন যে একটা লোক বাংলাদেশি যখন ঢুকেছে তখন প্রথমে 18 বছর বয়স দেখিয়ে 19 বছর বয়স দেখিয়ে ঢুকেছিল। যখনই তারা এজের জাম্প মেরেছে, জেনুইন লোকগুলো যখন এজের জাম্প মেরেছে 14-18 জায়গায় যখন 30-এর দিকে নিয়ে গেছে, সেইখানে গিয়ে ধরা পড়বে যে কে কি করে এজটা, একটা লোকের এজ কতটা ভুল হতে পারে, 1 বছর 2 বছরের ভুল হতে পারে, সেটা হচ্ছে না। যেখানেই দেখবেন যে এজের কারেকশন হয়েছে বিশাল বড়, সেখানেই কারেকশন করতে হবে, ধরতে হবে। সেই জায়গাটাকে ট্র্যাক করবার জন্য একটুখানি এই জায়গাটাকে ইউজ করতে হবে। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু বুথে একজনও মৃত ভোটার নেই। সবার নিজস্ব স্বার্থ রয়েছে, আমারও নিজস্ব স্বার্থে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি কিছু রোজগারের উদ্দেশ্যেই ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু রোজগার কে দেবে? রোজগারটা আসবে কোথা থেকে মানুষের? সে বাংলাদেশি হোক এদেশি হোক, সবার তো রোজগার দরকার আছে, রোজগারের জন্য ঘুরে বেড়াচ্ছি। এবারে আমাকে সেই সমস্ত অফিসারদেরকেও আমি বলেছি যে স্যার এইটাকে আপনি কি করে ট্র্যাক করবেন? বলছেন অত ভিতরে আমাদের যাওয়ার দরকার নেই। তার মানে স্বচ্ছ তালিকা হওয়া সম্ভব? অসম্ভব। যতক্ষণ না প্রত্যেকটা ইয়ার টু ইয়ার ধরে ট্র্যাক করা হচ্ছে ততক্ষণ ওটা সম্ভব নয়। প্রত্যেকটা ইয়ারের ডাটাবেস আছে সরকারের কাছে, সেই ডাটাবেসটাকে ব্রেক করতে পারেনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা সিই অফিসের টেকনিক্যাল হেড আছে, তারা পারেনি। সেই ডাটাবেসটাকে যতক্ষণ না, তখন WTL কাজ করতো, এখন WTL কাজ করে না দীর্ঘদিন। সেই 2006-07 সালের পর থেকে WTL কাজ ছেড়ে দিয়েছে, 8-9-এর পর থেকে সম্ভবত। তার ডাটাবেসটাকে তারা ব্রেক করতে পারে না। যখন ডাটাবেসটাকে ব্রেক করে 2002 থেকে শুরু করে 2025 অবধি টেনে আনবে, কোথায় একটা লোক ঢুকেছে তখন ধরা পড়বে। ডাটাবেস ছাড়া ধরা অসম্ভব। আপনি তো পোকা বাঁচতে বেরোতে পারেন না 7 কোটি লোকের মধ্যে থেকে। সেটা হচ্ছে গিয়ে রাস্তা একমাত্র। এখনই হবে না। কেন মনে হচ্ছে? আচ্ছা, মনে হচ্ছে এখন যা পরিস্থিতি চলছে, যেরকম ভাবে নিউজ দেখছি,
সেই নিউজের ওপর বেস করে বলছি, মনে হয় স্বচ্ছ করতে পারবে না, কমিশন ফেল হয়ে যাবে। হ্যাঁ, দেখুন এই কয়েকদিন আগে দেখলাম যে সাউথ চব্বিশ পরগনা বেশ কিছু জায়গায় যেখানে হচ্ছে একজনও মৃত্যু নেই, কোনো কিছুই নেই। এটা তো আপনারা সবাই জানেন। অ্যাকচুয়ালি মোদি আর দিদির যে গটাপটা চলছে সেটাতেই তার মানে জ্বলন্ত প্রতিফলন হচ্ছে এই জায়গাটা। সুতরাং এসআইআর কি হবে না হবে সেটা পরবর্তীকালে যখন খসড়া লিস্ট বেরোবে তখনই দেখা যাবে। 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত একজনও মৃত্যু নেই এত বড় একটা এরিয়াতে, এটা হতেই পারে নাকি? এটা কোনোদিন সম্ভব? এটা আপনারা নিজেরাই বলুন না, কোনোদিন সম্ভব হয় নাকি? এটা পরিষ্কার গটাপ চলছে, আর তো কিছু না। আসা তো উচিত, কিন্তু সরকার যে সময় ধরনের কথাবার্তা বলছে তাতে কিছু করতে পারবে না সরকার। পশ্চিমবঙ্গ সরকার কিছু করতে পারবে না। এসআইআর হবে স্বচ্ছ, আশা করি স্বচ্ছ হবে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে এ রাজ্যে সত্যি কি স্বচ্ছ ভোটার তালিকা করা সম্ভব। এই প্রশ্নটা উঠছে কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনের চোখ কপালে উঠেছে, কারণ তারা দেখছে যে 2000-এর বেশি বুথে একজনও মৃত ভোটার নেই। মানে 2002 থেকে 2025 23 বছরে একটা বুথে একজনও মানুষের মৃত্যু হয়নি। এই প্রশ্নটা কিন্তু নতুন করে আবার এসআইআর এর যে প্রক্রিয়া এবং স্বচ্ছ ভোটার আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবেই তুলছে। আর এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজবো। এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন আমার সঙ্গে বিখ্যাত সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। নির্বাচন কমিশন যে এনিমিনেশন ফর্ম এসছে সেটা ঝাড়াই বাছাই করে দেখছে যে প্রায় 2000-এর বেশি বুথে মৃত কোনো ভোটারই নেই। এটা কিভাবে কোনোভাবে সম্ভব? এটা অস্বাভাবিক ব্যাপার, এখানে তো হতেই পারে না কখনো। 2208টা এরকম বুথ পাওয়া গেছে যেখানে একজনও মৃত ভোটার নেই, স্থানান্তরিত নেই, পার্মানেন্টলি শিফটেড নেই। এটা পরিষ্কার হয়েছে আর কি, জল মেশানো হয়েছে এবং এটা বড়সড় দুর্নীতি। এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি বুথের সংখ্যা। এবং দক্ষিণ 24 পরগনা জেলার পরিচালনা কে করেন সেটা আমরা সবাই জানি, যিনি 7 লক্ষ ভোটে জিতেছিলেন না। হ্যাঁ, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো দক্ষিণ 24 পরগনায়, উনি হয়তো জিততেন, ওটা 70,000-এর আশেপাশে হতো। তারপরেও এখন বড়াই করে বলেন আমি 7 লাখ ভোটে জিতেছি। ওই কাইজার, মুদাস্সার, জাহাঙ্গীর, এইসব স্ট্রংম্যানদের দিয়ে তো উনি ভোটটা করান। কার্যত ভোট লুট হয়, ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট লুট হয়। একবার সুষ্ঠুভাবে ভোট হোক, সেনা নামিয়ে ভোট হোক, এই জালিয়াতের সব খেলা শেষ হয়ে যাবে। যত রকম দুর্নীতি সবকিছুর মধ্যে এর নাম চলে আসে। কোথায় নেই? কয়লা আছে, শিক্ষক আছে, এখন শুনছি বালিতেও নাম জড়িয়ে গেছে এই যুব নেতাটি। কিন্তু তাও এর বড় বড় কথার শেষ নেই। একে দেখে নেবে, ওকে দেখে নেবে, একে চ্যালেঞ্জ করছে, ওকে চ্যালেঞ্জ করছে। আসলে তো ফাঁপা কলসির আওয়াজ বেশি হয়। এখন করছে, চিরদিন তো এরকম যাবে না। যেদিনকে পালে বাঘ পড়বে, মানে অবাধ নির্বাচন হবে, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সাররা আর দাপাবে না, তখন ওর দম কত দেখা যাবে, সত্যি মানুষ কতটা ওকে ভোট দেয়, তখন কিন্তু বোঝা যাবে। এ তো জল মেশানো ভোট, এ নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। তৃণমূলের লোকজনও জানে যে বিস্তর জল মিশিয়েছে ভোটে। তা মামলাও তো চলছে একটা, বোধহয় বিজেপি প্রার্থী মামলা করে, সেটা আলাদা ব্যাপার। আসলে অপরিণত হলে যেটা হয়, ওকে দেখাতে হবে ও বিরাট ভোটে জিতেছে, সেটা দেখাতে গিয়ে ভোটের নামে প্রহসন করেছে। ঠিক এসআইআর এর সময় তো দক্ষিণ 24 পরগনায় এই কাণ্ডগুলো হচ্ছে। হ্যাঁ, ওই স্ট্রংম্যান গুলো মানুষকে ভয় দেখাচ্ছে, বিএলওদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, বলছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারদের নাম আপলোড করতে হবে না। তার ফলে যা হচ্ছে তাই হয়েছে। এ অনেক বেরোবে, 70 লক্ষ মিনিমাম বাদ যাবে। 43 লক্ষ তো ইতিমধ্যে হয়ে গেছে, এখনো তো অনেক দিন বাকি আছে, 10 দিন। ওটা 70 লক্ষ তো মিনিমাম যাবে। এবং কমিশনকে এইসব তদন্ত করতে হবে, কোন কোন বিএলও অনুপ্রাণিত এবং গৃহপালিত, কোন কোন ইয়ারও,
তদন্ত করতে হবে, সাসপেন্ড করতে হবে। ইয়ারোরও তো এসডিও পদমর্যাদার, তাছাড়াও তো অন্যান্য আধিকারিক আছে, তাদেরকে ধরতে হবে। অ্যাসিস্ট্যান্ট ইয়ারো না অ্যাডিশনাল ইয়ারো, তাদেরকে ধরতে হবে যারা দুর্নীতিবাজ। বিএলওদের সিংহভাগ ভালো কাজ করেছে, কিন্তু কিছু বিএলও আছে অনুপ্রাণিত পার্টির ক্যাডার, তারা এদের নির্দেশ মেনে কাজ করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নিতে হবে। এবং এই এসআইআর যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এসআইআর বাতিল হয়ে যাবে, কমিশন স্থগিত করে দেবে এসআইআর। যে লক্ষ্যে এসআইআর, সেই লক্ষ্য যদি পূরণ না হয় দুর্বৃত্তদের জন্য সরকারের অসহযোগিতায়, তখন এসআইআরকে স্থগিত করে দিতে হবে। এত বড় একটা এক্সারসাইজ, এটা মাঠে মারা গেলে তো চলবে না, সেটাকে এমনভাবে করতে হবে যাতে নির্ভুল হয়। একজন প্রকৃত ভারতীয় ভোটারের নাম যাতে বাদ না যায়, একজন মৃত পার্মানেন্টলি স্থানান্তরিত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম যাতে না থাকে, কিন্তু একজন ভারতীয় ভোটারের নাম যেন বাদ না যায়, এবারে একজন মৃত অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় না থাকে। এটা কমিশনকে ইনশিওর করতেই হবে। সেটার জন্য এসআইআর যদি কাজ করতে গিয়ে অসুবিধায় পড়ে, কমিশন স্থগিত করে দিক। এই সরকার চলে যাওয়ার পর রাষ্ট্রপতির শাসন জারি করে বাকি কাজটা করে ভোটটা করে দিক। কিন্তু তৃণমূলের যেটা দাবি, ওরা বলছে যে যখন মৃত ভোটার একটাও নেই বলে আপনারা অভিযোগ করছেন, তখন আপনাদের বিজেপির যে বিএলএ তারা কি করছিল, তারা কেন সঙ্গে সঙ্গে জানলো না? এখানে বিরোধী দলের বিএলএ হওয়া তো সহজ, তৃণমূলের হুমকির মুখে কাজ করতে পারবে? কমিশন দেখবে, বিএলএ থাক বা বিএলএ না থাক। তৃণমূলের দাদাগিরি কোন পর্যায়ে সেটা সবাই জানে, কমিশনও জেনেছে, সেই জন্য তো রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভারকে পাঠিয়েছে। আরো আগে পাঠানো উচিত ছিল, কিন্তু পাঠিয়েছে কমিশন। কারণ গোজামিল দিয়ে, গড়মিল দিয়ে মৃতদের নাম তালিকায় রেখে দেওয়ার এটা পরিকল্পনা শাসক দল করবে এবং করছেও। কিছুটা সফল হবে, পুরোটা সফল হবে না। বিএলএ হচ্ছে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো রাজনৈতিক দল সে নাই থাকতে পারে, তার কোনো সংগঠন না থাকতে পারে, হতে পারে নেই, তা বলে কি ভোটার তালিকা শুদ্ধ হবে না? হ্যাঁ, এ তো কমিশনকে করতে হবে দায়িত্ব নিয়ে, এবং সরকারকে সহযোগিতা করতে হবে। এইসব ছেদ যুক্তিত্ব করে মানে হয় না। বিএলএ নেই, এখন তো আইডেন্টিফাই হয়েছে 2208টা বুথে একজন মৃত ভোটার নেই, এটা হতেই পারে না। ব্যবস্থা হবে, এরকম কত 2208 বেরোয়, প্রয়োজনে স্থগিত করতে হবে এসআইআর কে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে বিএলওদের ওটিপি জোরজাবাস্তি নিয়ে নিচ্ছে আইপ্যাক, যারা তৃণমূলের ভোট কুশলী দ্বারা নিয়ে অনুপ্রবেশকারী এই মৃত ভোটারগুলো কারসাজি চালাচ্ছে, অভিযোগ করছে শুভেন্দু অধিকারী। আইপ্যাক তো এখানে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায়, সব জায়গায় ওরা আছে। শুভেন্দুবাবু অভিযোগটা করেছেন, এই অভিযোগটা প্রমাণ করার দায়িত্ব তার, কিন্তু আইপ্যাকের প্রেজেন্স যে সর্বত্র এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। কমিশনকে দেখতে হবে শুভেন্দুবাবুর অভিযোগের মধ্যে কতটা সারবত্তা আছে, তাহলেই বিষয়টা সামনে আসবে। কিন্তু এই সবকিছু দেখার পর আপনার কি মনে হচ্ছে, স্বচ্ছ তালিকা সত্যি কি হওয়া সম্ভব? কমিশনকে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বললাম যে এসআইআর কে স্থগিত করতে হবে, যতটা হয়েছে হয়েছে, আবার পরে হবে। কালকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এসআইআর প্রক্রিয়াটা তো চলছে, এসআইআর এর পরেও অনেকে যারা ভাবছিল যে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না, উনি চ্যালেঞ্জ করেছেন যে এর পরেও, এসআইআর এর পরেও তৃণমূলে আসন বাড়বে, ভোট শতাংশও বাড়বে। কোন হরিদাস পাল ও সবাইকে চ্যালেঞ্জ করছে? 2500 পুলিশ নিয়ে গড়ে কোনোদিন মাঠে নেমে রাজনীতি করেনি। প্রকৃত এসআইআর হলে তৃণমূল ক্ষমতায় থাকবে না। আপনার কি মনে হয় এসব দেখার পর কমিশন কি সিদ্ধান্ত নিতে পারে? কমিশন কঠোর সিদ্ধান্ত নেবে, এসআইআরটা হবেই, নির্ভুলভাবেই হবে, তার জন্য যা করণীয় কমিশনকে করতে হবে। একটু অন্য প্রসঙ্গে আসি। আজকে আমরা যখন আলোচনা করছি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের যে কাজকর্ম বা কর্মসূচি সেটাকে তিনি সামনে নিচ্ছে, এটা কি কোনো মনে হয় যে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে? উনি বললেন অনেক 2 কোটি কর্মসংস্থান হয়েছে, 14 বছরে 1 কোটি হবে পরিকাঠামো ক্ষেত্রে। উনি কর্মসংস্থান বলতে কি বোঝেন আমি তো সেটা জানি না। চপ ভাজাও তো কর্মসংস্থান, চায়ের লেবু চা যারা বিক্রি করেন রাস্তায় কেটলি নিয়ে,
তারা অমানসিক পরিশ্রম করেন। কর্মসংস্থান এতে সরকারের কি? 2 কোটি কর্মসংস্থান হয়েছে 15 বছরে। আরে এত লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যায়। 22 লক্ষ তো অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 45 লক্ষ। এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে, সেগুলো তো বাস্তবায়িত হয় না। ওনার তো হাসি মুখের ছবি দেখি না, কলকারখানার উদ্বোধন করছেন। তাহলে এই কর্মসংস্থানটা হলো করতে। উনি সত্যি কথা খুব কম বলেন। এই তথ্যের জাগলারি করে একটা ফিগার দিয়ে মানুষকে আবার টুপি পড়াবেন। এমএসএমইর কথা বলেন। এমএসএমইটা কি? তারা 4জন লোক মিলে একটা ছোট হ্যান্ড প্রেস চালাচ্ছে, ওটাও এমএসএমই। ওখানে ওইগুলো দেখলে কি বিচারা ভারী শিল্প কোথায়, বড় ইন্ডাস্ট্রি কোথায়? 14 বছরে বড় ইন্ডাস্ট্রিটা কোথায় উনি এনেছেন? এই যে কর্মসংস্থানের গল্প শোনাচ্ছেন, 2 কোটি কর্মসংস্থান হলোটা কোথায়? এই তথ্যটা তো দিতে হবে, ব্রেকআপ দিতে হবে। মানুষ তো মনে করতে পারছেন এখানে কোনো কলকারখানার উদ্বোধন বিগত 1 বছরে হয়েছে। আর পরিসংখ্যান বলছে এইসব প্রস্তাব পশ্চিমবঙ্গের দেশের মধ্যে 4র্থ, বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম 14-15টা রাজ্যের মধ্যেই নেই। এটাই বাস্তব। দিদিমণি এসব ভোট কুড়োবার জন্য বলছেন। হ্যাঁ, সামাজিক কাজ করেছেন, লক্ষ্মীর ভান্ডার তো মানুষ দেখতে পাচ্ছে, কন্যাশ্রী দেখতে পাচ্ছে। এগুলো উন্নয়ন বলে না। উন্নয়ন হচ্ছে স্থায়ী সম্পদ তৈরি, কর্মসংস্থান। সেখানে উনি ডাহা ফেল। উনি আজকে বলেছেন যে দেউচা পাচামির কাজ শুরু হয়ে গেছে। দেউচা পাচামি তো সবে হলো, কাজ শুরু হয়ে গেছে আজকে বলছিলেন। তো ব্যাসাল ফ্যাসাল তোলার কাজ হচ্ছে, ও নিয়ে বিতর্ক হচ্ছে, ও নিয়ে মানে মামলা মকদ্দমা হয়েছে। এখনো পুরোপুরি বিষয়টা আসেনি সামনে। তাজপুরের সমুদ্র বন্দর তো হলো না, আবার নাকি টেন্ডার প্লট করবেন। করুন উনি, তারপরে দেখা যাবে। বিজেপি যখন গুজরাল মডেলের কথা বলছে, কিন্তু আজকের মুখ্যমন্ত্রী বললেন যে পশ্চিমবাংলা সারা দেশের কাছে মডেল। হ্যাঁ, ওই তো শিক্ষকদের চাকরি চুরি হয়ে যায়। মাছের বাজারে মাছ যেরকম ভাবে লোকে দরাদরি করে কেনে, শিক্ষক অশিক্ষকদের চাকরিগুলো এভাবে দরাদরি করে এরা বিক্রি করেছে। পুরসভাতেও এক। দুর্নীতিকে কিভাবে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হয়, এটা চেহারা দিতে হয়, এটা এদের থেকে সবাই শিখতে পারে। এটাই বাংলার মডেল। কি করে শিক্ষকদের চাকরিগুলোকে বেচবো, মেধার কোনো গুরুত্ব থাকবে না, র্যাঙ্ক জাম্প করে শূন্য খাতা জমা দিয়ে, সাদা খাতা জমা দিয়ে, প্যানেলের বাইরে থেকে টাকার বিনিময়ে নিয়োগ পাবো। এটাই তো বেঙ্গল মডেল। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে। দিদি এখনো বড়াই করছেন এই বেঙ্গল মডেলের জন্য। এটাই বেঙ্গল মডেল, আর কিচ্ছু না। বলছে অন্য রাজ্য লক্ষ্মীর ভান্ডার টুগলি করেন, অন্য রাজ্য লক্ষ্মীর ভান্ডারকে দেখে টুগলি করেন। উনি লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন, তার আগে শিবরাজ সিং চৌহান লাডলি বেহেনা যোজনা চালু করেছিল, বা লাডলি লক্ষ্মী যোজনা। লাডলি বেহেনা যোজনা তো কিছুদিন আগে করলো, 2023-এ। সবার আগে শিবরাজ এটা করেছে। ওটা অতটা প্রচার হয়নি। ইনি তো খুব প্রচার প্রিয়। নিজের হাসি মুখের ছবি দিয়ে লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন। আরে লক্ষ্মীর ভান্ডার কোনো উন্নয়নের নয়, এ তো দান খয়রাতি। ধার করছে টাকা দিচ্ছে, ধার করছে টাকা দিচ্ছে। উন্নয়ন কি বলে সেটা মুখ্যমন্ত্রী বোঝেন না, উনি শিল্প বোঝেন না, উনি রাজনীতিটা বোঝেন, কি করে তোষণ করতে হয় সেটা বোঝেন। এই যে সবুজ সাথী, নীতিশ কুমার কবে চালু করেছে? 2005 সালে, অন্য নামে। সামাজিক প্রকল্পের গুরুত্ব আছে। দান খয়রাতি করলে করের টাকা নষ্ট হয়। সবাইকে উনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। কাঞ্চন মল্লিকের স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পায়, এরকম পড়ছিলাম। কেন? যাকে দেওয়ার তাকে দাও, সবাইকে কেন? লোকের টাকা কি সস্তা? করের টাকা কি সস্তা? উনি স্থায়ী এমপ্লয়মেন্ট তো করেন না। কত সরকারি পদ শূন্য পড়ে আছে, পুলিশে আছে, কোথাও তো করছেন না। সব কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। আবার কিসের কথা? 15 বছরের সাফল্য। একটা কারখানা এনেছেন, টাটাকে তাড়িয়েছিলেন, কারখানা এনেছেন। ঘটা করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেন, তার ফল কি হয়েছে?
এই যে কিষাণ মান্ডির কথা বলছেন, কিষাণ মান্ডিতে গিয়ে দেখুন, ওখানে কৃষকরা আসে না, আসে না। এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো কি? সুপার স্পেশালিটি হসপিটালে যন্ত্র আছে, চালাবার লোক নেই। কেন্দ্র টাকা দিচ্ছে না, দিলে হয়তো করতো। কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিলে তো টাকাটা লুটে নেবে তৃণমূল। টাকা তো দিয়েছে কেন্দ্র, সব জায়গাতে লুট করেছে এরা। এদের হাতে টাকা পড়লে এরা সর্বভুক্ত, এরা মাটি খায়, গরু খায়, কয়লা খায়, বালি খায়, চাকরি খায়, এদের খিদে ভীষণ। এদের কাছে টাকা গেলে খেয়ে নেবে টাকাটা। একটা প্রশ্ন সামনে আসছে যে যেহেতু বিজেপি বলছে 1,20,00,000 বাদ যাবে, কিন্তু যেখানে নির্বাচন কমিশন বলছে 90% কাজ হয়েছে, এনুমারেশন ফর্ম এখনই অব্দি তো সেখানে মাত্র 43 লক্ষ, তাহলে হিসাবটা অঙ্কটা তো মিলছে না। 10 দিন তো বাকি আছে, 70-75 লক্ষ তো হবেই হবে। অনেকটা কাজ বাকি আছে এখন, আরো অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে। এই সময়টা যদি বলেন, খসড়া তালিকা প্রকাশনই আসবে, এই প্রক্রিয়ার মধ্যেও আসবে, এনুমারেশন ফর্ম ফিল আপ, বিডি কালেক্ট এবং ডিজিটাইজ করার মধ্যেও আসবে। 2208টা বুথে তো এটা কি কম কথা নাকি? চোখে আঙুল দিয়ে দেখে দিল কি ধরনের ম্যাল প্র্যাকটিস করেছে। আর বিএলএ তো ঠিক আছে, বিএলএ নেই তো তাতে কি হয়েছে? কমিশন করবে, কাজটা করবে। তৃণমূলের মতো বিএলওদের চাপ সৃষ্টি করছে, স্থানীয় নেতারা ফোন করছে। দক্ষিণ 24 পরগনা এখন এক কর্মাধ্যক্ষ, তার ফোন ভাইরাল হয়েছে, সে বলেছে যে ওদের নেতা বলেছে কোনো মৃত এদের করতে হবে না, বাদ দিতে হবে না। এটাই তো করছে, এটাই করেই তো 7 লক্ষ ভোটে জিতেছে। বিরাট হরিদাস পাল ভাবছে নিজেকে। আরে ওর দিদিমণিকে দেখে শেখা উচিত, লড়াই সংগ্রাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, তা 2011 পর্যন্ত জানি এটা কি খুব স্মুথ ছিল নাকি? রেখে দেখুন, হেলিকপ্টারে করে নেমে লিফটে করে উঠে বড় বড় কথা। কিন্তু অনেকে তো বলেন যে 2021-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচনের তৃণমূল কংগ্রেস অভূতপূর্ব ফল করেছে, এটা তো আর কৃতিত্ব। নেতৃত্ব কি? একটাই মুখ মমতা, ওনার আবার নেতৃত্ব কি? একটা ভোট কুশলীকে এনেছিলেন, তারা একটা স্লোগান তৈরি করেছিল। বাংলার চামচা মিডিয়া এগুলো বলে, আসল প্রশ্ন করতে পারে না। উনি হচ্ছেন সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী এই রাজ্যে, সে আবার সংবিধান বাঁচাওয়ের ডাক দেয়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো ব্যক্তিগতভাবে ভীষণ রেসপেক্ট করি, তার এই আপোষহীন লড়াইয়ের জন্য, সেটা এখনো করি। তার লাইফস্টাইল এখনো অনেকের থেকে সিম্পল, কিন্তু একে দেখুন 2,500 পুলিশ নিয়ে ঘোরে, ঠাট বাঁট হাব ভাব সবকিছু রাজা মহারাজা সুলভ। দিদিমণি তোষণ করেন, সত্যি কথা কম বলেন, ওগুলো ঠিক আছে, তো অনেকদিন ধরে যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও বলতেন, তখন তোষণের ব্যাপারটা ছিল না, সত্যি কথা চিরকালই উনি কম বলেন। কিন্তু তাও ওনার নেতৃত্বেই বাম জমানার অবসান হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে 100 পাবেন, প্রশাসক হিসাবে 5 মার্ক পাবেন না। তিনি একটা ইকোসিস্টেম তৈরি করেছেন, পুলিশ, আমলা, বিডিও, এসডিও, এসপি, এসডিপি ওদের নিয়ে, তারা নিজেরা নিজেদের স্বার্থ দেখছে, বিনিময়ে দিদিমণি বলে দিয়েছেন ভোটের সময় আমার স্বার্থ দেখবে। এই ইকোসিস্টেমটা চলছে। একটা বিষয় আপনাকে জানতে খুব ইচ্ছে করছে আমার, ওয়াকআপ যখন বিলটা পাস হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি বেঁচে থাকতে ওয়াকআপ এ রাজ্যে কিছু করতে দেবো না, কিন্তু সেই ওয়াকআপটা কার্যত রাজ্য সরকার মেনে নিল, পোর্টালে আপলোড করতে বলেছে যেহেতু মেনে নিল। রাজ্যের এই যে সংখ্যালঘু সমাজ রয়েছে, তারা কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিশ্বাস এটা কি সরে যেতে পারে? এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, উনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন। টুপি দিয়েছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী উচিত তো মন্ত্রিসভা থেকে বের হয়ে আসা।
আর মুসলমানদের দাবি জানানো উচিত, ভাই আমাদের ভোটে আপনারা জিতছেন, আমাদের উপমুখ্যমন্ত্রী পদ দিতে হবে ক্ষমতায় আসলে। শুধু ওনাদের মাথায় টুপি পরিয়ে ভোটটা নেবেন আর কতগুলো স্কলারশিপ, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, বাস হয়ে গেল। সংখ্যালঘুদের জন্য কি প্রকৃত উন্নয়ন করেছেন তার একটা ফিরিস্তি দিন। সাচার কমিটি যে বলেছিল 2008 সালে 17 বছর পর বাংলার সংখ্যালঘুদের অবস্থার কি পরিবর্তন আছে, তারই বোঝা যাবে। 26-এ প্রভাব পড়বে। 26 দেরি আছে, এসআইআর হোক। তবে মালদা তৃণমূলে খাতা খোলা খুব মুশকিল, মুসলিম অধ্যুষিত অঞ্চল হলেও। মুর্শিদাবাদেও ফল খারাপ হবে। এখন দেখা যাক, এখন ভোটের তো অনেকটা বাকি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এসআইআর প্রক্রিয়া যদি এভাবে চলতে থাকে তাহলে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হবেন এবং রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে এই এসআইআর প্রক্রিয়া করবে নির্বাচন কমিশন, স্পষ্ট জানালেন অর্কপ্রভু সরকার। আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়।